ঈশার প্ল্যান অনুযায়ী কলকাতা থেকে অনির্বাণকে টেনে হিচড়ে শপিং মলে নিয়ে অপেক্ষাকৃত অবস্থায় হাজির হলো শুভ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ঈশা বাড়ি থেকে বের হওয়ার আগে শুভকে ফোন করে বলতে থাকে যে শুভদা, এই যাত্রায় যাতে কোনো রকম কোনো ভুল ভ্রান্তি না হয় সেদিকটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তুমি একদম রেডি আছো তো? তুমি অনির্বাণ তাকে কলকাতা থেকে নিয়ে আসছো তো? অন্যদিকে এই কথা বলা মাত্র শুভ বলতে থাকে যে বৌদি, তুমি একদম টেনশন করো না, এখানকার প্রস্তুতি একদম সব কিছু ঠিকঠাক আছে। এখন সেখানকার কী খবর তুমি সেটা আমাকে বলো। তুমি কি অনামিকাকে নিয়ে বেরিয়েছো? তখন এই কথা বলা মাত্র ঈশা বলতে থাকে যে না, অনামিকাকে তো চেষ্টা করছি, ও কোনো না কোনোভাবে তো অবশ্যই আমার কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, সেটা আমি খুব ভালো করে জানি। কিন্তু ওর কোনো কথাই আজকে খাটবে না, সেটা ও খুব ভালো করে জানে। অন্যদিকে এই কথা বলা মাত্র অনামিকাকে জোর জবস্তি করে নিয়ে যখন শপিং মলের উদ্দেশ্যে রওনা হয় ঈশা, ঠিক সেই সময় অনামিকা ভাবতে থাকে গাড়িতে যাওয়ার সময় যে কেনই বা এত আমাকে নিয়ে যাওয়ার জন্য ওরা এত আগ্রহী। কারণ তো নিজেও খুব ভালো করে জানি যে আমার যে শপিং করার আছে সেই শপিংটা তো চাইলে ঈশা নিজেও পছন্দ করে নিয়ে আসতে পারতো, কিন্তু তা সত্ত্বেও কেন ওরা এত বেশি আমার উপরে জোর খাটানোর চেষ্টা করছে, ওটাই তো আমি বুঝতে পারছি না। অন্যদিকে কলকাতা থেকে যখন অবশেষে খড়গপুরের শপিং মলে এনে শুভ অনির্বাণকে হাজির করে, ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে আচ্ছা শুভ, তোর মতলবটা কি আমি কিছুই বুঝতে পারছি না। তুই কার জন্য আমাকে সেই কলকাতা থেকে এতটা দূরে টেনে হিচড়ে নিয়ে এলি বলতো? কী বা তোর আসল মতলব বলতো আমাকে। শুধু শুধু আমার কাজগুলো ফেলে তুই আমাকে এখানে টেনে হিচড়ে যে নিয়ে এলি, এতে কী কাজ তোর হাসিল হবে বলো? অন্যদিকে শুভ বলতে থাকে যে আরে বাবা, এত প্রশ্ন কেন করছিস তুই বলতো? তুই তো কোনো বাচ্চা ছেলে না, এমন তো না তুই আতঙ্কিত হয়ে পড়েছিস যে তোর এমন মনে হচ্ছে যে আমি তোকে কিডন্যাপ করে অন্য কোথাও নিয়ে চলে যাবো। তাহলে তোর বিশেষ আছে তো আমার উপরে, তাহলে একটু ধৈর্য ধর না বাবা। আমি যে কাজটার জন্য তোকে এনেছি এতে তোরই সব থেকে বেশি লাভ হবে, তুই লাভবান হবি। তাহলে তুই এতটা সন্দেহ করছিস কেন আমার উপরে বলতো? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে কিন্তু তুই আমাকে বলবি তো যে তুই কার সাথে দেখা করানোর জন্য এখানে এনেছিস বলতো? অন্যদিকে শুভ বলতে থাকে যে ধরে নিতে পারে যে তোকে নতুন এক জীবনসঙ্গীর তোকে কাঁধে বেঁধে দিব বিধায় তোর জীবনসঙ্গীকে দেখানোর জন্য এখানে এনেছি। কেন তোর সমস্যা? যদি আমি তোর জন্য নতুন কোনো পাত্রী খোঁজ করি? তখন এই কথা বলা মাত্র অনির্বাণ চটে গিয়ে বলতে থাকে যে দেখ শুভ, একদম আমার সাথে তুই এরকম করে ঠাট্টা তামসা করার চেষ্টা করবি না। আমার কিন্তু মন মেজাজ একদমই ভালো নেই। তুই যদি আর কোনো কথা বাড়ানোর চেষ্টা করিস তাহলে আমি এক্ষুনি এখান থেকে চলে যাবো। আমার কাছে এত অযথা সময় নেই। অন্যদিকে শুভ বলতে থাকে যে ভাই, আমার একটু 10টা মিনিটের জন্য অন্তত তুই এখানে অপেক্ষা কর, তারপরে দেখ তুই। অন্যদিকে কথা বলা মাত্র ঈশা যখন শপিং মলে এসে হাজির হয়, ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে শুভদা, তুমি কোথায় আছো? তখন শুভ বলতে থাকে যে আমি এক্সেলেটারের সামনেই আছি। ঈশা বলতে তুমি কোথায় আছো? অন্যদিকে ঈশার এত ফোন আসা মাত্রই রাইয়ার সন্দেহ হওয়া শুরু হয়ে যায়। রাই বলতে থাকে যে ঈশা কিছু তো একটা অবশ্যই ঘটানোর চেষ্টা করছে, যেটা হয়তো আমি এখনো পর্যন্ত আন্দাজ করতে পারছি না। অন্যদিকে অন্য একটা স্টোরে গিয়ে যখন তোতার জন্য ড্রেস দেখতে থাকে, ঠিক সেই সময় ঈশা ইশারা করতে থাকে শুভকে এবং বলতে থাকে যে এক্ষুনি তুমি এই শপে অনির্বাণ সেনকে নিয়ে আসো। তারপর আমরা দেখি ওরা একে অপরের মুখোমুখি হওয়ার পর ঠিক কীভাবে রিয়্যাক্ট করে। অন্যদিকে শুভ বলতে থাকে যে দেখ, যে কাজটার জন্য অপেক্ষা করছিলে সেই অপেক্ষার প্রহর তোর শেষ হলো, এবার চল তোকে সেই মানুষটার সম্মুখীন করি। তারপরে তুই সেই মানুষটাকে দেখে আমাদেরকে শুধু একটা ইশারা করবি যে তুই সেই মানুষটাকে আগে থেকে চিনিস কি না। যদি তুই চিনে থাকিস তাহলে আমাদেরকে ইশারা করবি, তখনই আমরা বুঝে যাবো যে না হ্যাঁ, এই মানুষটা তোর আগের থেকেই পূর্ব চেনা। তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। ভাই এইটুকু তো করতে পারবি তাই না? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।